বলবো আর ভাই, জাতীয় পার্টি হোসেন মোহাম্মদের সাথে তো 9 বছর ক্ষমতায় ছিলেন, অত এরকম বিদেশে বাড়ি গাড়ি কিছুই করেননি। কিছু করেছেন? ওই কিছু করে নাই। আর এখন দেখা গেছে বহুত নেতারা বিদেশের মধ্যে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা। আওয়ামী লীগ বা অন্য কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় জাতীয় পার্টি বলে মন্তব্য করেছেন দলটির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুস্তাফিজুর। 21 নভেম্বর জাতীয় পার্টির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এই মন্তব্য করেন। জাতীয় পার্টি সবচেয়ে কোন দলের থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন এটা যদি বলতে যাই তাহলে আওয়ামী লীগের সরকার, মানে ফেসিবাদী আওয়ামী লীগ সবচেয়ে বেশি জাতীয় পার্টিকে ক্ষতি করেছে। তারই প্রমাণস্বরূপ আজকে আমি আপনাদেরকে বিভিন্ন তথ্য আজকের এই ভিডিওতে উপস্থাপন করব। আপনি সরকারেও থাকবেন, অনেকটা জাতীয় পার্টির চেহারা হয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। জাতীয় পার্টি যেরকম সরকারে ছিল, বিরোধী দলে ছিল, দেখুন তো কি পরিমাণ হেনস্থা হতে হয়েছে। করবে তারা কি কিংস পার্টি হিসাবে করবে? তাদের 3 জন প্রতিনিধি কেন সরকারে রয়েছে? তাদের সরকার থেকে বেরিয়ে যেতে। এবার কি তাহলে বাকি উপদেষ্টার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিপদে পড়ে যাবেন? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও ফুটেজ যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে বলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি। কি বলবো আর ভাই, জাতীয় পার্টি হোসেন মোহাম্মদের সাথে তো 9 বছর ক্ষমতায় ছিলেন, অত এরকম বিদেশে বাড়ি গাড়ি কিছুই করেননি। কিছু করেছেন? ওই কিছু করে নাই। আর এখন দেখা গেছে বহুত নেতারা বিদেশের মধ্যে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা তো কোনো অভাব নাই। কই এর সাথে দেখা তো 2-4টা বাড়ি আছে বিদেশে, এর সাথে তো কিছুই নাই। তারপরে এর উপরে তো নিম্ন হামলা হলো কেন? এরকম আর হামলাগুলো হলো কেন? আর ওই ভাইয়ে কিভাবে সাদের বিরুদ্ধে জাতীয় পার্টির বিরুদ্ধে কথাগুলো বলে গেছে আপনারা সবাই শুনছেন তো, কিভাবে ওই জাতীয় পার্টির কথাগুলো বলে গেছে, বিরুদ্ধে কথাগুলো বলছে। ভাই আমি আর কিছু বলবো না। যারা করছে সন্ত্রাসী কার্যকলাপ এদের পূর্ণ বিচার করতে হবে, এদের গ্রেপ্তার করতে হবে। এবং এরা যেন কোনো ছাত্র সংগঠনের সাথে বৈষম্য ছাত্রদের নীতি, ওই নীতির সাথে এরা এক না হইতে পারে। তাই বর্তমান সরকার যে উপদেষ্টা আছে ডাক্তার ইউনূসের কাছে, এই ডাক্তার ইউনূস সাহেবের কাছে চাই এই বিচারটা। এবং আরো এই বৈষম্য ছাত্র 2 জন উপদেষ্টা আছে, নাহিদ এবং আসিফ মাহমুদ সজীব, এই 2 জনের কাছে। কারণ ওরা বৈষম্য থেকে আসছে, ওরা বৈষম্যটা দূর করার কথা কইছে, সে বৈষম্য কিন্তু এখন দেয় না। এই যে টিসিবি যে চালু করছে সে হাসিনার টিসিবি কিন্তু এটা, এই টিসিবিতে 5 তলা বাড়ি আছে যার হেরা লাইন ধরে, ওই মুদি দোকানে কর্মচারী করে লাইন ধরায়। আমার শ্রমিক মেহনতি মানুষ তারা পয়সা কামায়, তারা মাল কিনবো, বাজার করবো, 5টা থেকে 7টা বাজনের টাকা পাইলে সেই বাজার কিভাবে তারা 5টা বাজন করবো? সে হাসিনা দেখানো পথে হারা চলতে আছে, তাহলে তারা কোথায় বৈষম্য দূর করলো সেই জিনিসটা আমি জানতে চাই। এই টিসিবি বাদ দিয়া প্রত্যেকটা জিনিসের দাম কমে দেওক, এতে সকল শ্রেণী মানুষ লাভবান হবে। যে যার মন মতো দোকান থেকে কিনে নিব। মনের ক্ষোভটা হইল এই এরশাদের পার্টির অফিস বাঙ্গার উপরে আমার মনে একটা আঘাত লাগছে। কারণ আমি এরশাদকে ভালোবাসি আমি জীবনের চেয়ে বেশি, কারণ উনি 9 বছর যে শাসন করতে। আজকে নতুন বাংলাদেশের যারা যুবকার, আজ থেকে 40 বছর আগে নতুন বাংলাদেশ যুবকার ছিল হুসাইন মোহাম্মদ এরশাদ। তার জাতীয় সঙ্গীতে লেখা আছে, দলীয় সঙ্গীতে, নতুন বাংলাদেশ গর্ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম। হ্যাঁ, সেই যেখানে থাকবে না দুর্নীতি দুঃশাসন, যেখানে থাকবো না নির্যাতন নিপীড়ন, সেই স্লোগান আজকে 34 বছর পর এই বৈষম্য ছাত্ররা জীবন দিয়া সেটা আদায় করছে। আর এই কুলাঙ্গারেরা ওদের সাথে জড়িত হইয়া আজ সেইটা দুলিশ্বাস করতে রয়েছে। শহীদ আবু সাহেব মুগ্ধর রক্তের লগে বেইমানি করতে আছে। তাই এইটার জন্য আমি ধিক্কার জানাই এই সমস্ত কুলাঙ্গার যেন অগর ভিতরে না দেন, ওদেরকে সতর্ক থাকতে হবে। হামলা করেছে তারা অনুতপ্ত হবে যে তারা ভুল করেছে। জাতীয়বাদী এই দেশের ছোটখাটো দল না, আজকে জাতীয়বাদী আওয়ামী লীগ পালানোর পরে 2য় বৃহত্তম দল সারা বাংলাদেশে। আমরা বিগত দিনে সাপোর্ট দিয়েছি, নির্বাচন একটা গণতান্ত্রিক অধিকার, নির্বাচনে একটা আইনি ব্যাপার। নির্বাচনে গেলে যদি সাপোর্ট দেওয়া হয় তাহলে বিএনপি সাপোর্ট দিয়েছে 18-তে। যদি জাতীয় পার্টি নির্বাচন করে যদি মনে করেন আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে তাহলে চরমনাই দিয়েছে, বিএনপি দিয়েছে, দেয় নাই কে? আপনাদেরকে বুঝতে হবে যে 5ই আগস্টের আগে
যখন শেখ হাসিনা গণভবনে 14 দলের মিটিং ডেকেছিলেন, সেই 14 দলের মিটিংয়ে, সেই 14 দলের জনসভায় জিএম কাদের ছিলেন, মুজিবুল হক চুন্নু ছিলেন? যদি মনে করেন, তাহলে আজকে কেন এই জাতীয় পার্টির অফিসে আপনারা আগুন দিলেন? এটা তো ছাত্রলীগের কাজ ছিল, এটা তো দীর্ঘদিন বিএনপির অফিসে আগুন জ্বালানো আওয়ামী লীগের কাজ ছিল, এটা তো জামাতের অফিস বন্ধ করার জন্য আওয়ামী লীগের কাজ ছিল। আওয়ামী লীগের পতন হয়েছে, ছাত্রলীগের পতন হয়েছে, এখন এই রাজনৈতিক দলের অফিসে আগুন জ্বলবে কেন? কি কারণে আগুন জ্বলবে? আমি আহমদ রিয়াজ, আমার ফেসবুক পেজে যাবেন, এই নির্বাচনের বিরুদ্ধে আমরা ছিলাম। আমি আহমদ রিয়াজ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য। আমি এই নির্বাচন বর্জন করেছিলাম, দেশের বাইরে থেকে রেমিটেন্স শাটডাউন করেছিলাম, আমি আন্দোলন করেছিলাম। আমরা জাতীয় পার্টির নেতা কর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আত্মসমালোচনা করা দরকার। আমাদেরও দলের কিছু দালাল ছিল, আমাদেরও দলের আওয়ামীপন্থী কিছু। আওয়ামী লীগ বা অন্য কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় জাতীয় পার্টি বলে মন্তব্য করেছেন দলটির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুস্তাফিজুর রহমান। 21 নভেম্বর জাতীয় পার্টির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এ মন্তব্য করেন। আমরা কোনো দলের নিষিদ্ধের পক্ষে না, হয়তোবা রিফর্ম হতে পারে। সভায় মুস্তাফিজুর রহমান বলেন, আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে নই, হয়তোবা পুনর্গঠন হতে পারে। আওয়ামী লীগের সব লোক যে দোষী তা নয়, যারা দোষী তাদের আইনের আওতায় এনে বিচার করেন। কিন্তু অনেক মানুষ আছেন যারা কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত নন, তারা কেন বঞ্চিত থাকবেন? কোনো দলকে নিষিদ্ধ করা একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য অন্তরায়। জাতীয় পার্টিকেও নিষিদ্ধের দাবি ওঠার বিষয়ে মুস্তাফিজুর রহমান বলেন, জাতীয় পার্টিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে না নেওয়ার জন্য ছাত্র সমন্বয়করা অনুরোধ করেছেন। রাজনৈতিক সংলাপ হবে, সেখানে জাতীয় পার্টিকে ডাকতে পারে, নাও ডাকতে পারে। বাইরে থেকে প্রেসার গ্রুপ কথা বলে, সেটা নিয়ে যদি অন্তর্বর্তী সরকার চলে তাহলে সরকার চলবে না। আমরা চাই প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টারা বার্তা দিবেন, সংলাপে ডাকবেন নাকি ডাকবেন না। একই অনুষ্ঠানে উপস্থিত জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য শামীম হায়দার পাটোয়ারি আওয়ামী লীগ বা জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে বলেন, দেশে কোনো রাজনৈতিক দলকে কখনোই নিষিদ্ধ করে রাখা যায়নি। একসময় জাসদকে নিষিদ্ধ করা হয়েছিল, সেই জাসদ এখনো রাজনীতি করছে। জামাতে ইসলামীকে বিশেষ ক্ষমতা আইন দিয়ে নিবন্ধন বাতিল করা হয়েছিল, জামাতও রাজনীতি করছে। দল নিষিদ্ধের রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না। ফারজানা। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পরিষ্কার মনোযোগ সহকারে দেখেছেন। নোবেল জয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের উপর ঘটনা ঘটেছে, তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে কি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আজকে সেই চাঞ্চল্যকর ভিডিও ফুটেজের আরো কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। আজকে এই ভিডিওতে জানাবো যে জাতীয় পার্টি সবচেয়ে কোন দলের থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটা যদি বলতে যাই তাহলে আওয়ামী লীগের সরকার, মানে ফেসিবাদী আওয়ামী লীগ সবচেয়ে বেশি জাতীয় পার্টিকে ক্ষতি করেছে। তারই প্রমাণস্বরূপ আজকে আমি আপনাদেরকে বিভিন্ন তথ্য আজকের এই ভিডিওতে উপস্থাপন করব। 96 সালে জাতীয় পার্টি বিএনপির সাথে সমঝোতা করার পর বিএনপি একটা অফার দিয়েছিল, যা হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থেকে বৃহৎ একটা অফার দিয়েছিল। কিন্তু জাতীয় পার্টি কি করেছিল, 96 আওয়ামী লীগের সমর্থন দিয়ে দীর্ঘ 21 বছর পর আওয়ামী লীগ কিন্তু রাষ্ট্র ক্ষমতায় এসেছিল। রাষ্ট্র ক্ষমতায় আসার পর আমরা যা দেখেছি বা ইতিহাসে যা শুনেছি, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শুধুমাত্র মঞ্জুকে মন্ত্রিত্ব দিয়েই আওয়ামী লীগ ক্ষান্ত হয়ে গিয়েছিল এবং জাতীয় পার্টিকে সবসময় চেষ্টা করেছে দ্বিখণ্ডিত ভাগ করার। যারই প্রমাণ হলো 2001 সালে। 2001 সালে যখন আওয়ামী লীগের 96 থেকে 2001 সাল শাসনামলে যখন আওয়ামী লীগের থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছিল জাতীয় পার্টি, তখনই চিন্তা করেছিল জাতীয় পার্টি যে বিএনপির সাথে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন দীর্ঘ প্রায় 3 বছর যেই 4 দলীয় জোট বিএনপি করেছিল, সেটার কিন্তু একমাত্র রূপকার ছিল পল্লীবন্ধু এরশাদ। তখন 4 দলীয় জোট একসাথে 3 বছর আন্দোলন করেছিল, কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন কোটোচালের বিনিময়ে তখন কিন্তু জাতীয় পার্টিটা দ্বিখণ্ডিত ভাগ হয়ে যায় এবং মঞ্জু কিন্তু দল থেকে চলে যায়। সেটা আওয়ামী লীগ করেছিল, তারপর কিন্তু মঞ্জু আলাদা করে দল গঠন করে এবং জাতীয় পার্টি 2001 সালে একক নির্বাচন করে। তদ্রূপ 2014 সালে পল্লীবন্ধু আল্লাহ হুসাইন মোহাম্মদ এরশাদ জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে কিন্তু উনি সিদ্ধান্ত নিয়েছিল যে 14 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচনে যাবেন না। কিন্তু আমরা কি লক্ষ্য করলাম যে ওনাকে জোরপূর্বক ভাবে শারীরিকভাবে হেনস্থা করার পর ওনাকে আপনার সিএমএইচে সুস্থ একজন ব্যক্তিকে সিএমএইচে ভর্তি করার পর জাতীয় পার্টিকে দ্বিখণ্ডিত করে পল্লীবন্ধুর আদর্শের নেতৃত্বে যারা ছিল তারা প্রায় 270টি আসন থেকে নির্বাচন করে নেয়। কিন্তু এখানে একটি ভাগ
ভাগ একটা অংশ তৈরি করে সেই অংশটুকুকে কিন্তু আওয়ামী লীগ সরকার নির্বাচনে নিয়েছিল এবং সেখানে পল্লীবন্ধু এই নির্বাচনে যায় না, যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এখানেও একটি ভাঙনের সৃষ্টি হয় এবং আমরা তার পরবর্তীতে আমরা প্রকাশ্যে দেখতে পারি যে রসুন আরশাদ একটি গ্রুপ নিয়ে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে এবং পল্লীবন্ধুর আদর্শ এবং জাতীয় পার্টির যে মূল স্রোতধারায় যে নেতৃবৃন্দ ছিল তারা কিন্তু এই আওয়ামী লীগের বিরুদ্ধে বা রসুন আরশাদের বিরুদ্ধে পল্লীবন্ধুর আদর্শে থেকেই কিন্তু রাজনীতিটা করে গিয়েছিল। পরবর্তী টাইমে যখন আমরা 18 সালে দেখেছি, 18 সালে কিন্তু আমরা দেখেছি যে সর্বদলীয় সব দলই কিন্তু নির্বাচনে এসেছে, তখন জাতীয় পার্টি নির্বাচনে এসেছে। কিন্তু পরিশেষে যদি আমরা 2024 সালটার দিকে নজর দিই, সেখানে দেখা যায় যে আওয়ামী লীগ চেষ্টা করেছিল যে যদি জাতীয় পার্টির যে মূল স্রোত দ্বারা সেটা যদি নির্বাচনে না আসে তাহলে তারা একটি বি টিম তৈরি করে রসুন আরশাদকে জাতীয় পার্টির নাঙ্গল উপহার দিয়ে তারপরে নির্বাচনে নিয়ে আসবে। সেই কূটকৌশলে অবশ্য প্রথমত জিএম কাদের যে জাতীয় পার্টির চেয়ারম্যান আছেন জিএম কাদের, তিনি কিন্তু জয়ী হয়েছিলেন। ওনাদের কূটকৌশলের সাথে খেলে উনি নির্বাচনের একটি রূপরেখা তৈরি করেছিলেন। কিন্তু ওনার ইচ্ছে ছিল যে নির্বাচনের আগে মানে যখন নমিনেশন শেষ হওয়ার যখন নমিনেশন উইথড্র করার একটি সময় আসবে তখন তারা নমিনেশন থেকে উইথড্র করে নেবেন, তাহলে এই 2024 সালের জাতীয় নির্বাচনটি হতে পারবে না। সেই কূটকৌশলেই কিন্তু জাতীয় পার্টি 2024 সালে নির্বাচনে এসেছিল। আমরা পরিশেষে লক্ষ্য করেছি কি, যেদিন 17 তারিখ ছিল লাস্ট নমিনেশন উইথড্র করা কিংবা নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, সেদিন কিন্তু ফাইনালি ভাবে সিদ্ধান্ত হয়েছিল জাতীয় পার্টির যে জাতীয় পার্টি 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে যাবেন না। তখন কি করেছিল বর্তমান জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব জিএম কাদের স্যার, উনি যেন নির্বাচনে না যাওয়ার যেই পদত্যাগপত্র বা নির্বাচনে না যাওয়ার যেই কাগজপত্রগুলো নির্বাচন কমিশনারকে জমা দিতে হয়, সেই কাগজপত্রগুলো রেডি করে একটি কপি রেখেছিল রংপুরের সিটি মেয়র মুস্তফা ভাইয়ের কাছে, আরেকটি কপি রেখেছিল প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রাজাউল ইসলাম ভুইয়ার কাছে। কিন্তু আমরা কি দেখেছি, তো পরবর্তীতে যখন 17 তারিখ জাতীয় পার্টির চেয়ারম্যান যখন নির্বাচনে যাবে না বলে ডিক্লেয়ার করবে, তখন কিন্তু জাতীয় পার্টিকে যে বনানী অফিস আছে সেখানে সাংবাদিক সম্মেলন করার জন্য প্রস্তুত নিয়েছিল জাতীয় পার্টির চেয়ারম্যান। আমরা লক্ষ্য করেছি তখন কিন্তু জাতীয় পার্টির যে অফিসটা ছিল টোটালটা প্রশাসনিকভাবে ঘেরাও দেওয়া হয়েছিল, জিএম কাদেরকে ওনার রুমে আটক অবস্থায় রাখা হয়েছিল এবং কোনো ধরনের সাংবাদিককে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে ঢুকতে দেয়নি, যার কারণে জাতীয় পার্টি 2024 সালের নির্বাচন থেকে আপনি সরকারেও থাকবেন, অনেকটা জাতীয় পার্টির চেহারা হয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। জাতীয় পার্টি যেরকম সরকারে ছিল, বিরোধী দলে ছিল, দেখুন তো কি পরিমাণ হেনস্থা হতে হয়েছে করবে। তারা কি কিংস পার্টি হিসাবে করবে? তাদের 3 জন প্রতিনিধি কেন সরকারে রয়েছে? তাদের সরকার থেকে বেরিয়ে যেতে হবে, নতুবা ইতিহাসে তারা কিংস পার্টি করার জন্যই দোষী সাব্যস্ত হবেন। মনে রাখবেন, ইতিহাস কিন্তু 2024 সালের মতো দেখতে নাও হতে পারে। ইতিহাস কখন কি রকম চেহারা নেয় আমরা দেখেছি, আগামীতেও দেখব। তাহলে তাদের প্রতিনিধিদের বেরিয়ে যেতে হবে, তাদেরকে বলতে হবে যে আমরা ইকুয়াল অথবা লেভেল প্লেইং ফিল্ডে বসে বিএনপি জামাতকে মোকাবেলা করে আমরা রাজনৈতিক দল করেছি। তাদের রাজনীতির দেখুন, আমি একটি কথা পরিষ্কার বলি, রাজনীতি এমন একটা জিনিস, নতুন নতুন ফ্লেভার, নতুন নতুন মতবাদ, নতুন নতুন দর্শন বাজারে আসবে, এটি খুব স্বাভাবিক। আমি রাজনীতি বিজ্ঞানে প্রায় 5 বছর পড়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তারা যদি নতুন রাজনীতি বলতে পারেন, আমি এখনও তাদের কাছে হেডলাইন পাচ্ছি, ব্রেকিং নিউজ পাচ্ছি, আমি সাবস্টেন্স পাচ্ছি না। আমি সাবস্টেন্সের জন্য আশা করছি। কাজে নির্বাচনের সময়কালটিকে আপনি যেমনটি বলছিলেন যে তারা কি চাচ্ছে কিনা যে তাদের গঠন প্রক্রিয়ার দিকে তাকিয়ে নির্বাচনের সময়কাল, এই সন্দেহ কিন্তু বাজারে রয়েছে। তাদেরকে দূরত্ব তৈরি করতে হবে সরকারের সাথে। তবে সরকারকে তারা সমালোচনা করতে পারেন, যেমনটি নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া নিয়ে তারা সমালোচনা করেছেন। আমি খুব বুঝতে পারি কেন তারা সমালোচনা করেছেন। বিএনপি কেন তাড়াহুড়া করতে চাচ্ছেন সেটা বিএনপি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই 2টা ভিডিও পড়ে মনোযোগ সহকারে দেখেছেন। আজকে যে চাঞ্চল্য ঘটনা ঘটেছে তাও বুঝতে পেরেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।